আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি। আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে ফয়জানুর মনি। সিজন ৩ পর্ব ৮৩। সকল ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে সিদা গুটি গুটি পায়ে এগিয়ে গেল আহিয়ান ভাইয়ের রুমের দিকে। দরজায় মৃদু শব্দে নক করতেই ভেতর থেকে পুরুষালী গম্ভীর শব্দ ভেসে আসলো, কামিং। সিধা প্রথমে দরজাটা হালকা খুলে মাথা ঢুকালো। মূলত আগে দেখা দরকার আহিয়ান ভাই কি করছে, তারপর না হয় ভেতরে যাওয়া যাবে। সিদা সামনে তাকাতেই দেখল আহিয়ান গম্ভীর মুখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে চোখে চশমা এঁটে ল্যাপটপে হাত চালাচ্ছে। এই প্রথম আহিয়ান ভাইকে সাদা গ্লাসের চশমা পরতে দেখে সিদার বুক ধক করে উঠল। কালো টি শার্ট, ট্রাউজার ও চোখে চশমা পরে মানুষটাকে আজকে একদম অন্যরকম দেখাচ্ছে। আহিয়ান ভাই ল্যাপটপের দিকে চোখ রেখেই বলল, দরজা লক করে ভেতরে আয়। ফ্রিদা খানিকটা অবাক হলো বোধহয়। লোকটা না তাকিয়েও ওর উপস্থিতি বুঝে গেছে। সে দরজাটা লক করে নুপুর পায়ে রিমিঝিমি শব্দ তুলে এগিয়ে গেল সামনে। আহিয়ান ভাই এখনো গম্ভীর মুখে কিবোর্ডে টাইপ করায় ব্যস্ত। ফ্রিদা খোলা চুল থেকে একগোছা চুল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, শুনুন না। আহিয়ানের চোখ ল্যাপটপের স্ক্রিনে রেখেই বলল, হুম। আপনি কি আমার উপর কোনো কারণে রাগ করেছেন? আহিয়ান এবার চোখ তুলে তাকালো। দেখল মেরুন রঙের গাউন পরে তার সামনে এক মিষ্টি পরী দাঁড়িয়ে আছে। ঠোঁটে তার ডার্ক মেরুন লিপস্টিক, চোখে কাজল টানা, কপালে সাদা পাথরের টিপ। খোলা চুলে এক অপ্সরা দাঁড়িয়ে এই মুহূর্তে আহিয়ানের সামনে। আহিয়ান কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর ঘুরিয়ে নিল, তারপর বলল, এখানে কি চাই? শ্রীধার এতক্ষণের উজ্জ্বল মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে উঠল। সে আহিয়ানের কথার জবাবে কিছুই বলল না। কাঁদো কাঁদো মুখ করে চুপচাপ তাকিয়ে রইল সামনের পাষাণ পুরুষটির মুখের পানে। কয়েক মিনিট কেটে গেছে নিস্তব্ধ নীরবতায়। সিদার কোনো সাড়া শব্দ না পেয়ে আহিয়ান মাথা তুলে চাইল। দেখল মেয়েটা কাঁদো কাঁদো মুখ করে ওর দিকেই তাকিয়ে আছে। আহিয়ান এবার ল্যাপটপটা রেখে তিদাকে কাছে ডাকল। কিন্তু মেয়েটা এখনো অভিমানী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। দু চোখ পানিতে টলটল করছে। ওকে দেখে মনে হচ্ছে চোখের পলক ফেললেই দু চোখ বেয়ে নোনা জল ঝরবে। আহিয়ান এবার হাত বাড়িয়ে তিধাকে টেনে নিজের কোলে বসালো। তারপর আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার কথায় কষ্ট পেয়েছ? আহিয়ানের আদুরে কথায় তিধা প্রশ্রয় পেয়ে মুহূর্তেই তার গলার ভাঁজে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল। মেয়েটা আহিয়ানের গলা জড়িয়ে ধরায় বা হাতের ছুরিগুলো টুংটাং শব্দ তুলছে। আর সে এখনো ফুঁপিয়ে কেঁদেই যাচ্ছে। আহিয়ান হয়তো কিছুটা বোকা বনে গেছে। ও বুঝতে পারেনি এত সামান্য কথায় মেয়েটা এভাবে কেঁদে ভাসাবে। অতঃপর নিজেকে স্থির করে ত্রিধার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে বউ? আমার কথায় কি তুমি কষ্ট পেয়েছ? সত্যি, আমি একটু ব্যস্ত ছিলাম, তার সাথে চিন্তিত, তাই ওভাবে বলে ফেলেছি। আর জীবনেও হবে না এমন। মুখ তুলে তাকাও আমার দিকে। সিধা এখনো আহিয়ানের গলার ভাঁজে মুখ ডুবিয়ে কান্নায় ব্যস্ত। সেটা দেখে ছেলেটা আবারও বলল, সরি পরি, সরি বললাম তো, তাকাও আমার দিকে। আহিয়ান লক্ষ্য করল ঠান্ডা পরিবেশেও মেয়েটা ঘেমে উঠেছে। তাই সে সিদার খোলা চুলগুলোকে এক হাতে গুছিয়ে দেওয়ার চেষ্টা করল। সিদা এখনো আগের মতোই ওর গলা জড়িয়ে ধরে আছে। আহিয়ান এবার হাত বাড়িয়ে বেডের উপর থেকে ইয়ারফোন নিয়ে সেটা দিয়ে তিদার চুলগুলোকে কোনো রকম বেঁধে এসি অন করে দিল। তারপর সিদাকে নিজেও শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটার কান্নার দাপট এখন কিছুটা কমে এসেছে, কিন্তু অভিমানী চুপচাপ ওর বুকে মুখ লুকিয়ে আছে। আহিয়ান বড় একটা নিঃশ্বাস নিল। মাঝে মাঝে এই মেয়েটাকে ম্যাচিওর মনে হয়, আবার মাঝে মাঝে একদম বাচ্চা। এই যে এখন অভিমানে বাচ্চাদের মতো বুকে মুখ লুকিয়ে আছে, কিন্তু কিছুদিন আগেও তো বুকের ভেতর শত কষ্টে লুকিয়ে সকলের মাঝে হেসে বেড়াতো। তখন এই বাচ্চা আবেগী মনটা কোথায় লুকিয়ে রেখেছিল এই মেয়ে?
2.5টা বছর অভিমান করে কথা না বলে আহিয়ানকে কি অসহনীয় যন্ত্রণাটাই না দিয়েছে। তখন একা একা কিভাবে মেয়েটা নিজেকে সামলেছে। এই জন্যই লোকে বলে, মেয়েরা প্রিয় মানুষটার সামনে যতটা কোমল, তার অনুপস্থিতিতে তারা ততটাই ভয়ঙ্কর। আহিয়ান আবারও ডাকল, বউ। সিদা ওর বুকে মুখ গুজে রেখেই অস্পষ্ট কণ্ঠ বলল, হুম। কথা বলবে না আমার সাথে? না। আহিয়ান মুচকি হাসল। তারপর বলল, কি সুন্দর করে সেজে এসেছিলে, মনে হচ্ছিল আকাশ থেকে পরী নেমেছে। কিন্তু এখন কেঁদে কেটে চেহারাটাকে পেতনির মতো কেন বানাচ্ছ? সিদা এবার রেগে গিয়ে সোজা হয়ে বসে বলল, কাঁদলে আমাকে পেতনির মতো দেখায়? আহিয়ান অন্যদিকে তাকিয়ে ভাবলেশীন কণ্ঠে বলল, একটু একটু। সিদা আহিয়ানের কোল থেকে নেমে যাওয়ার জন্য মোছড়ামুছড়ি করতে করতে অভিমানী কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, আমি রুমে যাব। কিন্তু আহিয়ান ছাড়ল না। সিদার কোমরে তার হাত আরো শক্ত হলো। মেয়েটা এখনো চেষ্টা করছে ছুটে যাওয়ার। আচমকা আহিয়ান ওর কানের লতিতে একটা কামড় দিয়ে হাসকি কণ্ঠে বলল, চুপ, একদম নড়বে না। তোমাকে সবভাবেই ডার্ক চকলেটের মতো দেখায়, দেখলেই ইচ্ছে করে খেয়ে ফেলি। আহিয়ানের লাগাম ছাড়া কথায় সিধা যেন থমকে গেল। লাজুক লতার মতো মাথাটাকে নেতিয়ে নিল। আহিয়ান চুপচাপ তাকিয়ে দেখল তার লজ্জাবতীকে। থুতনি ধরে মুখটাকে একটু উঁচু করতেই মেয়েটা চোখ বন্ধ করে নিল। আহিয়ানের চোখে এই মুহূর্তে তাকানোর সাধ্য যেন তার নেই। আহিয়ান কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তিধার কপালের টিপ, হালকা জোড়া ভ্রু, বড় বড় আঁখি পল্লব, ঠোঁটের নিচে বাদামি তিল। হঠাৎ তার নজর আটকালো মেরুন কালার লিপস্টিকে সাজানো তিল তিল করে কাপা ঠোঁটে। আহিয়ান যেন কোনো ঘুরে আছে, নেশাক্ত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা চিদার ডার্ক মেরুন ঠোঁটটাকে নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরল। চিদা হয়তো ভাবতেও পারেনি এই মুহূর্তে আহিয়ান এমন কিছু করবে, তাই না চাইতেও কিছুটা ছটফটিয়ে উঠল। ছেলেটা কোমর চেপে ধরে ওকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল। দীর্ঘ 10 মিনিট পর মেয়েটার কোমল ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে, হৃদগতি অস্বাভাবিকভাবে বেড়েছে। চিদা নত মস্তিষ্কে ঠোঁট কামড়ে চুপ করে রইল। চিদার ঠোঁটের চারপাশে লিপস্টিক ছড়িয়ে আছে, সেটা দেখে আহিয়ান মুচকি হাসল। মেয়েটার যেন লজ্জায় মরিমরি অবস্থা। লাজুক মুখটাকে লুকাতে আবারও আহিয়ানের বুকটাকেই বেছে নিল। এই যান, প্লিজ বাড়িতে ম্যানেজ করে বিকেলে একটু বের হও, দেখা করি। মেহেদীর আদরে আবদার জুই কিছুতেই ফেলতে পারছে না। কিন্তু 1 সপ্তাহ পর বিয়ে, এখন বাড়ি থেকে কিছুতেই বের হতে দিবে না। তাছাড়া বাড়ির লোক তো আর জানে না মেহেদী ওর পূর্ব পরিচিত। এখন বাড়িতে কি বলে সব সামলাবে জুই নিজেও জানে না। তখনই দরজায় কেউ নক করল। জুই ফোনটাকে বালিশের নিচে রেখে গিয়ে দরজা খুলল। দেখলো ওর আম্মু দাঁড়িয়ে। জান্নাত রুমে এসে বলল, বিকেলে নাকি তোর বন্ধুদের সাথে দেখা করতে যাবি? জুই অপ্রস্তুত কণ্ঠে বলল, না মানে আম্মু। জুয়ের পুরো কথা না শুনেই জান্নাত বলল, রিহান ফোন দিয়েছিল, বলেছে সামনে বিয়ে, তাই তোকে একা বের হতে না, রেডি হয়ে থাকবি, রিহান বিকেলে এসে নিয়ে যাবে বন্ধুদের সাথে দেখা করাতে। বিয়ের 1 সপ্তাহ বাকি, বাড়ি থেকে একা বের হলে ছেলেপক্ষ কোনোভাবে জানলে বিষয়টি ভালোভাবে নেবে না। জুই চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আম্মু চলে যেতেই জুই বালিশের নিচ থেকে ফোন বের করলো। দেখলো মেহেদী এখনো অনলাইনে। দুষ্ট ছেলেটা কল না কেটে তাদের মা মেয়ের কথা শুনছিল। জুই হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মেহেদী বলল, এবারও কি বলবে দেখা করতে আসবে না? আপনি ভাইয়াকে এসব কেন বলেছেন? ইস, ভাইয়া কি ভাবছে? সম্বন্ধে আমার কিছুই ভাবছে না। ছোট বোনের জামাইকে একটু আধটু সাহায্য করলে জাত যায় না। ওর কথা শুনে জুই চুপ করে রইল, কিছুই বলল না। মেহেদী আবারও বলল, জান, আজকে একটু সাজবে আমার জন্য? জুই কপাল কুঁচকে বলল, কেন? আমাকে কি এভাবে ভালো লাগে না? মেহেদী সঙ্গে সঙ্গে উত্তর দিল, তোমাকে সবভাবেই সুন্দর লাগে জান, কিন্তু ওই দিন তোমার বাড়িতে একটু বেশিই সুন্দর লাগছিল। জুই লাজুক হাসল। তারপর ফোন রেখে দিতে চাইলে মেহেদী তড়িঘড়ি করে বলল, এই জুই ফুল শোনো। কি? সাথে তোমার বান্ধবীটাকেও নিয়ে এসো। কোন বান্ধবী?
চিদার কথা বলছি। জুই কপাল কুঁচকে প্রশ্ন করল, কেন? মেহেদী এবার মৃদু হেসে বলল, এহসান চিদার সাথে একান্তে একটু দেখা করতে চায়। জুই কি বলবে বুঝতে পারছে না, তবুও পরিস্থিতি সামলানোর চেষ্টা করল। সে মেহেদীকে বলল, চিদা ওর সিম নাম্বার চেঞ্জ করেছে, নতুন নাম্বারটা আমার কাছে নেই, তাই সরি, খবরটা ওকে জানাতে পারলাম না। মেহেদী এবার হতাশ ভঙ্গিতে বলল, তাহলে কি আর করার, তুমি বিকেলে রেডি হয়ে থেকো, রিহান ভাইয়া এসে নিয়ে যাবে। আচ্ছা।